শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বৈশাখের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং চিত্রশিল্পী তপুর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। শুরুতেই জানিয়ে দিচ্ছি জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসবের সময়সূচি। দূর করো সংশয় শঙ্কার ভার, যাও চলি তিমির দিগন্তের পার। এই স্লোগান নিয়ে শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে সপ্তবিংশ জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব 1423। উৎসব চলবে 8 মে পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা চিত্রকলা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকা শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 12 মে পর্যন্ত। উত্তর বাড্ডার অ্যাথানা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী শেখ আফজালের একক চিত্রকলা প্রদর্শনী ইন্টারনাল অ্যাফেকশন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 মে পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী সৌরভ চৌধুরীর একক চিত্রকলা প্রদর্শনী শাশ্বত অস্তিত্ব। প্রদর্শনী চলবে 9 মে পর্যন্ত। শুভ সন্ধ্যার এবারের আয়োজন এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান মালায়। রাত 8টা 20 মিনিটে দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। একজন কে? কে আবার? শেফা ম্যাডাম। শেফা? ও আচ্ছা, হ্যাঁ। শেফা সেদিন তোমার ব্যাপারে কি যেন বলতে চাচ্ছিল, কিন্তু পরে আর বললো না। আমাকে দেখে বোধহয়। আচ্ছা, ওর সাথে তোমার কি প্রবলেম বলো তো? রাত 9টায় প্রচার হবে ইভান সাইডের উপস্থাপনায় জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই, বন্ধু তোমারই খোঁজে। রাত 9টা 40 মিনিটে থাকছে হুমায়ুন ফরিদের পরিচালনায় ধারাবাহিক নাটক পাগলা হওয়ার দিন। আমি আমাকে অনেক জ্বালিয়েছি। একটা ছেলে একটা মেয়েকে মনে হয় কোনোদিনই এতটা জ্বালায়নি যতটা আমি তোমাকে জ্বালিয়েছি। কিন্তু সুমি, তোমার যদি আমাকে জেলে পাঠানোর এতটা ইচ্ছে, তুমি আমাকে বলতে পারতে। এর জন্য নীলু ভাইকে ধরার কোনো দরকার ছিল না সুমি। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে জুনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হচ্ছে আমাদের ঢাকা শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রিয় দর্শক, প্রদর্শনী নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী তপু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি কেমন আছেন? এই তো জি, ভালো আছি। তো আপনার তো একটি এক্সিবিশন চলছে, যেটা হচ্ছে গ্রুপ এক্সিবিশন। 2 তারিখ থেকে শুরু হয়েছে, 12 তারিখ পর্যন্ত চলবে, আমাদের ঢাকা, যেটা শিরোনাম। তো এই এক্সিবিশন চলছে, অবশ্যই নিশ্চয়ই ভালো চলছে আমরা আশা করছি। আপনার কাছে কি মনে হয়, কেমন চলছে এক্সিবিশনটির? মানে শুরু থেকেই যে আমরা সাড়া পেয়েছি সাধারণ দর্শক, এবং যেহেতু ক্যাপশনটা হচ্ছে আমাদের ঢাকা, এবং ঢাকাবাসী যেভাবে আমাদেরকে উৎসাহ দিচ্ছে এক্সিবিশনটাতে, আমরা আসলে মনে হচ্ছে যে আমরা আসলে খুব ভালো রেসপন্স পাচ্ছেন সবার কাছ থেকে। তো উদ্বোধনী অনুষ্ঠানটাকে আপনারা কিভাবে সাজিয়েছিলেন? উদ্বোধনী অনুষ্ঠানটা উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অনেক গেস্ট ছিলেন, আর তাছাড়া পার্টিসিপেটর যারা ছিল আমাদের। আর মূলত এই এক্সিবিশনটার পিছনে কিছু গল্প আছে। আচ্ছা, গল্পটি হচ্ছে আমরা যে অর্গানাইজেশনটা আছে শিল্পিত বাংলাদেশ, এই শিল্পিত বাংলাদেশের 40 জন আর্টিস্ট নিয়ে এই সংগঠন। আমরা চিন্তা করলাম যে আমরা যেহেতু প্রত্যেক দিন ঢাকা শহরকে ফেস করছি বিভিন্নভাবে, এবং আর্টিস্টরা কিন্তু দেখেন ঢাকা শহরে আসছে আপনার বিভিন্ন জেলা থেকে, সার্ভাইভ করতেছে ঢাকা শহরে।
তাহলে আমাদের ছবি আঁকার বিষয়টা ঢাকা কেন হবে না? আচ্ছা, এটা আমাদের মনে একটা প্রশ্ন ছিল এবং সেভাবেই আমরা কাজ করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ছবি আঁকার পাশাপাশি ঢাকা শহরের 15টা স্পটে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি। আচ্ছা, আর এখানে শুধু আর্টিস্টরা যে ছবি এঁকেছে তা না, আমরা মনে করি যে আর্টিস্টদেরও সামাজিক ক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আছে আছে, জি, এবং অবশ্যই। আমাদের কিছু দায়িত্ব আছে। জি। আমরা প্রতিনিয়ত সৌন্দর্যের চর্চা করি, কিন্তু আমার শহরটা যদি নোংরা হয় সেটা আমাদের কাছে খুব খারাপ লাগবে। অবশ্যই, জি। তো সেই ক্ষেত্রে আমরা ছবি এঁকেছি এবং ওই স্পটগুলো ক্লিন করেছি এবং সেখানে যারা সাধারণ মানুষ ছিল তারাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে এই ক্লিনিং প্রজেক্টে। এবং দীর্ঘ 1 মাস যাবত এই ওয়ার্কশপটা হয়েছে। আর ওয়ার্কশপের পার্টিসিপেন্ট ছিল আপনার চারুকলা ইনস্টিটিউটের সব ছাত্রছাত্রী, শুধু যে ঢাকা কেন্দ্রিক তা না, সারা বাংলাদেশ থেকে ওরা অংশগ্রহণ করেছে। আচ্ছা। প্রায় 40 জন আর্টিস্ট আমরা একটা টিম কাজ করেছি এখানে। আর আমাদের একটা কনসেপ্ট ছিল, সেটা হচ্ছে আমাদের ঢাকা, এটা তো আমাদের ক্যাপশন, ওয়ার্কশপের ক্যাপশনটাও এরকম ছিল। তাছাড়া বর্তমান ঢাকার সৌন্দর্য, আচ্ছা, আমাদের পুরনো ঢাকার ঐতিহ্য এবং শিল্পীর চোখে ভবিষ্যতের ঢাকা, মানে ঢাকাকে নিয়ে বলা যায় অতীত, বর্তমান, ভবিষ্যৎ তিনটেই থাকছে। তিনটেই থাকছে। আচ্ছা, এবং বললেন ঢাকার 15টি জায়গা আপনারা ঘুরেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালিয়েছেন, সেখানকারই ছবি আছে। জি। 15টা জায়গার নামটা একটু শুনি, কি কি? 15টি জায়গা বলতে আমরা চেষ্টা করেছি যে এই 3টা ক্যাপশনে যে জায়গাগুলো আমাদের টাচ করে, এবং আমরা চাচ্ছি যে ঢাকাটাকে যেসব এলাকায় রিপ্রেজেন্ট করছে এখন, আচ্ছা। সেই এলাকাগুলোতে একটু গুরুত্ব দেওয়ার জন্য। যেমন আমরা হাতির ঝিলে কাজ করেছি, এখন তো নান্দনিক দিক বলতে হাতির ঝিলটা হাতির খুব ঝিল, হ্যাঁ। জনপ্রিয়। তারপর আমরা পুরনো ঢাকায় গিয়েছি, আমরা ডকইয়ার্ডে কাজ করেছি, আমরা কার্জন হলে কাজ করেছি, ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে কাজ করেছি, শাহবাগে কাজ করেছি, এবং বিভিন্ন স্পটে বাহাদুর শাহ পার্ক, সংসদ ভবন, এইসব জায়গায় আমরা মোটামুটি কভার করেছি। উল্লেখযোগ্য কিছু জায়গা ঢাকা আর কি। আচ্ছা, তাহলে কটি ছবি আপনাদের এখানে আছে এবং এটা কোন একটা মাধ্যমে আঁকা মজার হয়েছে? বিষয়, এবং এ পর্যন্ত কোনো ওয়ার্কশপ বা কোনো এক্সিবিশনে ঢাকা সিটি নিয়ে এত ছবি হয়নি। এটি আপনিও আচ্ছা, আশ্চর্য হবেন, জি। প্রায় 1600 ছবি এখানে আঁকা হয়েছে, 40 জন আর্টিস্ট। আচ্ছা, আচ্ছা। তো এই 1600 ছবির মধ্যে আমরা বাছাইকৃত 150টি ছবি নিয়ে এক্সিবিশনটি করছি। তো 1600 ছবির মধ্যে 150টা ছবি বাছাই করা অনেক কঠিন ব্যাপার ছিল হ্যাঁ, এটা আপনাদের খুব জন্য। টাফ ছিল। জি। আর তাছাড়া আমাদের এই জার্নিটা কিন্তু শুরু হয়েছে গত বছর নভেম্বর থেকে, আচ্ছা। আর স্টিল নাও এখনো চলছে। তো কোন মাধ্যমে আঁকা হয়েছে ছবিগুলো? হ্যাঁ, মাধ্যমটা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমরা সচরাচর কিন্তু জল রঙে খুব মানে কাজ দেখছি, ইয়াং আর্টিস্টরা কাজ করছে, আমাদের পূর্বসূরীরা কাজ করে গেছেন, কিন্তু জল রঙের পাশাপাশি তেল রঙটাও যে জল রঙের মতো করা যায়, আমি এই মিডিয়াতে দীর্ঘদিন যাবৎ এক্সপেরিমেন্ট করছিলাম। আচ্ছা। এবং এই ওয়ার্কশপের প্রশিক্ষক হিসেবে আমি ছিলাম। তো আমি চেষ্টা করেছি যে আমার এই টেকনিকটা একটু মানে জনপ্রিয় পাক এবং সবাই এই জায়গা দিয়ে কাজ করুক, থাকবে আর ভিন্ন কি। থাকবে। হ্যাঁ, যেমন তেল রঙের কিছু বৈশিষ্ট্য আছে, তেল রঙের ঠিক করে কাজ করা হয়, বা এটা খুব লং টাইম মিডিয়া, অনেক সময় নিয়ে কাজ করতে হয়। কিন্তু আমি এই জায়গাটাকে একটু ব্রেক করেছি। আমি চাচ্ছি যে কুইক, মানে খুব তাড়াতাড়ি তেল রং দিয়ে যাতে কাজ করা হয়, দেখলে মনে হবে যে এটা কি জল রং নাকি তেল রং, কনফিউশন, এবং মিডিয়াটাকে হাইড করা যায় কিভাবে। আচ্ছা, এইভাবে আর কি মিডিয়াটার প্রাধান্যটা দেওয়া হয়েছে। তাছাড়া শিল্পীরা যখন চেয়েছে জল রঙে কাজ করেছে, কালি কলমে কাজ করেছে, মানে আমাদের মূল বিষয় ছিল ঢাকা, এখন ঢাকাটাকে রিপ্রেজেন্ট করা। তো এই যে ঢাকাকে আপনারা রিপ্রেজেন্ট করেছেন, সেটা কি ঢাকার রাস্তা, ঢাকার পরিবেশ, নাকি জ্যাম, কি কি বিষয় নিয়ে ছবিগুলো এঁকেছেন আসলে? আমরা আসলে ঢাকায় যে জিনিসগুলো ফেস করি, যেমন ট্রাফিক জ্যাম, খুব বাজে লাগে সিচুয়েশনগুলা, তারপরে খুব ক্লাউড এবং ঢাকার মার্কেট, হ্যাঁ, এইসব বিষয়গুলোর আমরা চাচ্ছিলাম যে এই জায়গা থেকে শিল্পের জায়গাটা কোথায় তৈরি হয়। যেমন আমাদের যে মিডিয়াটা ছিল, এখানে এক্সপেরিমেন্ট করার অনেক আছে, সুযোগ আছে। যেমন আমরা শাহবাগে যখন কাজ করেছি, শাহবাগের এরিয়াটা, এবং আমরা একটা জিনিস, আমার একটা গল্প বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে আমরা যেদিন শাহবাগে কাজ করেছি ওই দিন একটা রায় ছিল, তো ওইখানে খুব মানে থমথমে অবস্থা ছিল। তো আমাদের যেহেতু আগে থেকে ডেট ফিক্সড করা, তো আমরা শাহবাগের ওভারব্রিজের উপরে প্রায় 40 জন আর্টিস্ট কাজ করছে। আচ্ছা। তো নিচে থেকে সবারই কৌতূহল, এর মধ্যে পুলিশ ফোর্স আসছে, কি করছে একটা কৌতূহল ছিল। তো ওই জায়গা থেকে আমাদের যে প্রশাসনিক হেল্প, সব ক্ষেত্রে আমরা সহযোগিতা পেয়েছি। আর শাহবাগ বলতে যে শুধু শাহবাগের সাবজেক্টটাই আছে সেটা না, আমরা চাচ্ছি যে শিল্পীর মনে শাহবাগটা কিভাবে আসে।
তার তুলিটা কিভাবে শাহবাগ আসে বা ঢাকা শহরটা কিভাবে আসে, ঢাকা শহরের প্রত্যেকটা যান্ত্রিকতাটাকে আমরা নান্দনিক দিক থেকে উপস্থাপন করার চেষ্টা করেছি। মানে ঢাকার তো শুধু নেগেটিভ সাইড না, পজিটিভ সাইডও আছে। আমরা চাচ্ছি যে ঢাকাটা পজিটিভ। অবশ্যই। আচ্ছা, তো এর আগেও কি এরকম কোনো বিষয় নিয়ে কাজ করা হয়েছে? আমরা এর আগে দেশের বাইরে একটা এক্সিবিশন করেছি আমাদের এই অর্গানাইজেশন থেকে। কোথায় সেটা? সেটা হচ্ছে জাপান। আমাদের সাথে কাজ করেছে রিনরিন ইনস্টিটিউট অফ এথিক্স। তো আমাদের 10 জন আর্টিস্ট ওখানে কাজ দিয়েছে এবং আমাদের সংগঠনের একটা মূল সাবজেক্ট হচ্ছে আমরা যেখানেই ছবি আঁকবো আমাদের দেশ এবং আমাদের নিজস্ব জাতীয়টা যাতে রিপ্রেজেন্ট করে সেখানে। এবং ওই জায়গায় 10টি ছবি বাংলাদেশের যে কিছু কিছু বিষয় আছে, যেমন নদী, নৌকা, তারপর হচ্ছে আপনার রিক্সা, হ্যাঁ, এইসব বিষয়গুলা এবং ফোক মোটিভ, হ্যাঁ, এইসব বিষয় ছিল আমাদের মানে ছবি আঁকার বিষয়বস্তু। এবং আমরা চেয়েছি যে এটা একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হোক, জাপানও দেখুক আমাদের পেন্টিং দেখে যে আসলে বাংলাদেশের কালচারটা কি, মানে আমাদের দেশের কালচারকে রিপ্রেজেন্ট করা। তো সেখানে রেসপন্স তাহলে কেমন পেয়েছিলেন? জাপানের রেসপন্স অনেক ভালো। ওরা মানে জাপানের খুব জনপ্রিয় 3টা মিউজিয়ামে আমাদের এক্সিবিশনটি হয়েছে এবং জাপানিজ আর্টিস্টদেরও কাজ ছিল, খুব ফেমাস আর্টিস্ট। এছাড়াও জাপান বাদ দিয়েও বাংলাদেশের বাইরে কি আরো কোথাও আপনাদের এক্সিবিশন হয়েছে? আমরা শুরু করেছি 1 বছর যাবত আমাদের কার্যক্রমগুলো চলছে। তাছাড়া ইন্ডিয়াতে আমাদের একটা কথা চলছে, নেপালে কাজ চলছে। তো আমরা চাচ্ছি যে দেশে আমাদের কাজ হবে এবং আমার দেশকে রিপ্রেজেন্ট করব আমাদের মানে বাংলাদেশের বাইরে, সেভাবে কাজ করছি। তো বাংলাদেশের বাইরে তো কাজ করা হয়েছে, এছাড়াও বাংলাদেশের আগেও আপনাদের আরো বেশ কিছু গ্রুপ এক্সিবিশন আছে আমরা যতদূর জানি। সেগুলো তার মধ্যে উল্লেখযোগ্য কিছু এক্সিবিশন সম্পর্কে জানি আমরা। গ্রুপ এক্সিবিশন বলতে এই এক্সিবিশনটা একটু ভিন্ন। তাছাড়া এভাবে ধরেন আমাদের জল রঙের অনেক এক্সিবিশন হয়েছে, গ্রুপ এক্সিবিশন হয়েছে। কি কি বিষয় নিয়ে হয়েছে সেগুলো? জল রঙের বিষয়টা হচ্ছে যেমন আপনার ল্যান্ডস্কেপ ছিল, ফ্লাওয়ার স্টাডি ছিল, হ্যাঁ, জল রঙটাকে যেটা আর কি আপনার পজিটিভ সাইডগুলো যে কাজগুলো করা হয়। তাছাড়া আপনার আমাদের যে ইয়াংদের যে এক্সিবিশনগুলো হয়, ন্যাশনাল, তারপর হচ্ছে নবীন, হ্যাঁ, তারপরে এশিয়ান, এই ধরনের কাজগুলোতে আমরা পার্টিসিপেট করছি। আমাদের সংগঠনের অনেক সদস্যরা কাজ করছে। তো সেক্ষেত্রে যে যখন কোনো এক্সিবিশন করতে যান, কি মনে হয় কোনো ধরনের সীমাবদ্ধতা তো নিশ্চয়ই কিছু সীমাবদ্ধ থেকে যায়? কি ধরনের সীমাবদ্ধতা আপনারা সাধারণত ফেস করে থাকেন? আসলে আমাদের যেই কার্যক্রমগুলো চলছে, আমরা কিন্তু একটা শিল্প আন্দোলন বলতে পারেন যে আমরা এখন যেভাবে ইয়াং আর্টিস্টরা যে কাজ করছি। এবং আমাদের বিষয়টা হচ্ছে যে ছবি আঁকা বিষয়টা কিছু শ্রেণী বা কিছু জায়গায় সীমাবদ্ধ আছে। যেমন আমরা যখন এই ওয়ার্কশপে কাজ করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক সোসাইটির সাথে ফেস হয়েছি, অনেক ধরনের মানুষ, অনেক পেশার মানুষের সাথে কথা বলেছি। কিন্তু বাংলাদেশে যে ছবি আঁকা চর্চা হচ্ছে এবং বাংলাদেশের পেইন্টাররা সার্ভাইভ করছে এবং এটার একটা মার্কেট আছে, সেটা তারা টোটালি আননোন। আচ্ছা। তো আমরা চাচ্ছি যে এই আননোন পার্সনগুলো যাতে জানুক যে আমাদেরও এখানে অবদান আছে এবং আমরাও কাজ করছি এবং এটার একটা বিশাল মার্কেট আছে। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ একটি ছবি সংগ্রহ করুক এবং তার সাধ্য মতে। কিন্তু পেন্টিং প্রাইসলেস, হ্যাঁ, মানে শিল্প কখনো দাম দিয়ে করা যায় না। তো আমরা চাচ্ছি যে তাদের মধ্যে একটা আগ্রহ বোধ জন্মগ্রহণ করুক যে আমি একটা ছবি কালেক্ট করব। এবং আমাদের কিছু কনসেপ্ট আছে যে আপনার প্রিয় মানুষকে একটি শিল্পকর্ম উপহার দিন। আমি আপনাকেও বলবো যে আপনার কাউকে যদি উপহার দিতে হয় অবশ্যই একটি শিল্পকর্ম দিবেন। আচ্ছা। কারণ আমার ঘরে যদি একটা পেন্টিং থাকে তাহলে আমার ঘরটিও কিন্তু শিল্পিত হবে। অবশ্যই। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে, যেমন আমরা রোড শো করছি, প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি রোড শো হচ্ছে। এটা কন্টিনিউ প্রায় 2 মাস যাবত কাজ করছি আমরা। আচ্ছা। তাছাড়া আমরা সাধারণ মানুষদেরকে আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছি। কথা বলে অনেক ভালো লাগলো। সবশেষে জানতে চাচ্ছি, এই যে ঢাকাকে নিয়ে এখন কাজ করেছেন, সামনে কি ঢাকাকে নিয়ে নতুন কোনো পরিকল্পনা আছে, নতুনভাবে কিছু কাজ করতে চান? অবশ্যই, মানে আমাদের এখন ঢাকা আগামী 10 বছর বা 20 বছর পরে এই ঢাকাটা থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। আমাদের ছবিগুলা ওই সময় একটা ডকুমেন্টারি হবে। যদি 20 বছর পরে আমরা আবার নতুন ঢাকা দেখি, তখন আমরা হয়তো বা আবার নতুনভাবে আমাদের ঢাকা নিয়ে মাঠে নামবো। আচ্ছা, তো কথা বলে অনেক ভালো লাগলো এবং এই চমৎকার উদ্যোগ যে আপনারা গ্রহণ করেছেন এটার জন্য আপনাকে অনেক অনেক অভিনন্দন। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভির পরিবারকেও ধন্যবাদ। এবং দর্শকদের একটি কথা বলতে চাই, আমরা অনেক কষ্ট করেছি আপনাদের শহর, আমাদের ঢাকাকে নিয়ে ছবি আঁকার জন্য। আপনারা অবশ্যই এক্সিবিশনটিতে দেখতে আসবেন এবং আমরা আরও উৎসাহিত হব।
প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।